আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। চলন ও অঙ্গচালনা এই অধ্যায়ের যে অনলাইন এক্সামটি হয়েছিল, এখন তার সলিউশন দিচ্ছি। তো ১ নাম্বার যে প্রশ্ন সেটা ছিল যে মানবদেহের সবচেয়ে ছোট পেশি কোনটি? এখানে ৪টা অপশন ছিল। তো অপশন ৪টাই খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তো এর মধ্যে ১ নাম্বার যে অপশনটা ছিল নাম্বার সেটা হচ্ছে ফিমার। তো মনে রাখো, ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি। সবচেয়ে বড় অস্থি, পাশাপাশি এটাও মনে রাখো বড় ও ভারী অস্থি। অপশন বি যেটা ছিল সেটা হচ্ছে স্টেপিস। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। সি নাম্বারে আছে স্টেপিডিয়াস। একটা জিনিস খেয়াল করো, স্টেপিসের সাথে স্টেপিডিয়াস এর মিল আছে। এবং ডি নাম্বারে আছে সার্টোরিয়াস। তো এই দুইটা নামের শেষেই কিন্তু আছে আস। তো এরা হচ্ছে পেশি আর এই দুইটা হচ্ছে অস্থি। তো এর মধ্যে যে পেশিটা স্টেপিস নামক অস্থির সাথে যুক্ত থাকে তার নাম স্টেপিডিয়াস। যেহেতু স্টেপিস অস্থিটি সবচেয়ে ছোট অস্থি মানবদেহের, তাহলে এই অস্থির সাথে যে পেশি যুক্ত থাকে সেটাই হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট পেশি। তাহলে স্টেপিডিয়াস হচ্ছে সবচেয়ে ছোট পেশি। আর সার্টোরিয়াস এটা ফিমারের সাথে যুক্ত থাকে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় পেশি। তো খুব ইম্পর্টেন্ট 4টা প্রশ্ন বলা হলো, ভালো করে মনে রাখবা। চলে আসি আমাদের 2 নাম্বার প্রশ্ন। করটিকার একমাত্র নরনক্ষম হাড় ম্যান্ডিবল, ট্রু আর ফলস? সো এটা হচ্ছে ফলস, কিন্তু অনেকেই ট্রু দিয়েছো। খেয়াল করো, মানুষের এই যে পুরো যে স্কাল যেটাকে আমরা বলি, এটা হচ্ছে করটি, পুরোটার নাম হচ্ছে করটি। এবং এই পুরো করটির মধ্যে কেবলমাত্র এই যে ম্যান্ডিবল সেটাই কিন্তু নড়াচড়া করে। ওকে, তো এই করটির আবার দুটো ভাগ আছে। যে অংশটুকু আমার মস্তিষ্ককে প্রোটেকশন দেয় তাকে বলা হয় করটিকা, যেটা কিন্তু এখান থেকে উপরে অবস্থিত। আর ম্যান্ডিবল সহ আরও কিছু অস্থি মিলে আমার মুখমণ্ডল গঠন করে, এটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। তো এখন যদি আমি বলি যে করটির নরনক্ষম হাড়, যেহেতু করটি বলতে পুরোটাই বোঝাচ্ছে, তাহলে ম্যান্ডিবল ঠিক আছে। অথবা আমি যদি বলি মুখমণ্ডলের নরনক্ষম হাড় কোনটি, ম্যান্ডিবল ঠিক আছে। কিন্তু প্রশ্নে ছিল করটিকার, অর্থাৎ করটিকার মধ্যে কিন্তু ম্যান্ডিবল নেই। তাহলে করটিকার একমাত্র নরনক্ষম হাড় ম্যান্ডিবল, এটা হচ্ছে ভুল, মিথ্যা কথা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাই 3 নম্বর প্রশ্ন। তোমার ক জোড়া পরশুকার মধ্যে খটি হলো আদর্শ এবং গটি হলো ভাসমান পরশুকা, কোনটি সঠিক? তাহলে প্রথমে আসি পরশুকা ব্যাপারটা কি। তো বুকের পাঁজর এই ব্যাপারটা তোমরা জানো, তোমাদের কোনটা বুকের পাঁজর সেটা তোমরা জানো। তো মানুষের বুকের পাঁজরের যে হাড়গুলো, এই হাড়, প্রত্যেকটা হাড়কে আমরা বলি পরশুকা। তো এরকম 12 জোড়া পরশুকা মানুষের আছে, এবং এই 12 জোড়া পরশুকা এপাশে 12টা এপাশে 12টা, এই 12 জোড়া পরশুকায় পেছন দিক দিয়ে 12টি কশেরুকার সাথে যুক্ত। তো যেহেতু কশেরুকা 12টি, তার সাথে এপাশ দিয়ে 12 এপাশ দিয়ে 12 যুক্ত হবে, তাই পরশুকার সংখ্যা হচ্ছে কিন্তু 12 জোড়া। তো 13টা কশেরুকা দিতে পারতে, দেন নাই। এখন এই যে কশেরুকা যে 12টা, এটা কোথাকার কশেরুকা? যেহেতু পরশুকা বুকে অবস্থিত, বক্ষ দেশে অবস্থিত, তাহলে কশেরুকাগুলো হচ্ছে বক্ষ দেশীয় কশেরুকা। তো যাই হোক, মানুষের পরশুকার সংখ্যা হচ্ছে 12 জোড়া। এর মধ্যে প্রথম যে 7 জোড়া পরশুকা, 12 জোড়াই কিন্তু দেখো পেছনে কশেরুকার সাথে যুক্ত, কিন্তু প্রথম যে 7 জোড়া পরশুকা তারা কিন্তু সামনে স্টারনামের সাথেও যুক্ত। আমাদের এই যে হাড়, এটার নাম স্টারনাম, এর সাথেও কিন্তু যুক্ত। তাই তাদেরকে বলা হয় আসল বা প্রকৃত পরশুকা। তাহলে খেয়াল করো, পরশুকা হচ্ছে 12 জোড়া, এর মধ্যে আসল কিন্তু প্রথম যে 7 জোড়া। কেন আসল? কারণ তারা পেছনেও যুক্ত, সামনেও যুক্ত। ওকে, আর বাকি যে 5 জোড়া থাকলো, 8, 9, 10, 11, 12, এরা হচ্ছে নকল পরশুকা।
এর মধ্যে শেষের যে দুই জোড়া তারা ভেসে থাকে, তাই তাদেরকে বলা হয় ভাসমান পরশুকা। তাহলে খেয়াল করো, পরশুকা এখানে বলা আছে তোমার ক জোড়া পরশুকা। তাহলে ক জোড়া পরশুকা মানে তোমার কত জোড়া পরশুকা আছে? 12 জোড়া পরশুকা। এর মধ্যে বলা আছে খটি হলো আসল বা প্রকৃত, আর গটি হলো ভাসমান। তো আমরা জানি আসল বা প্রকৃত পরশুকা হচ্ছে 7 জোড়া, আর ভাসমান যেহেতু 11 জোড়া এবং 12 জোড়া, তাহলে ভাসমান পরশুকা হলো 2 জোড়া। কিন্তু খেয়াল করো বলা আছে খটি, খ জোড়া কিন্তু নাই, তাহলে খটি তার মানে কয়টি আসল? 7 জোড়া মানে কয়টি? 14টি, এবং গটি অর্থাৎ 2 জোড়া মানে 4টি। তাহলে আমি যদি এখন লাইনটা বলি, তোমার 12 জোড়া পরশুকার মধ্যে 14টি আসল পরশুকা এবং 4টি ভাসমান পরশুকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ইজ ইকুয়াল টু 12, খ 14 অ্যান্ড গ হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসি নাম্বার 4, কোনটি বক্ষ অস্থিচক্রের অংশ? আচ্ছা, এখানে অনেকেই যেটা ভুল করে, বক্ষ অস্থিচক্রের সাথে বক্ষ পিঞ্জরকে গুলিয়ে ফেলে। মানুষের বক্ষ পিঞ্জরে কিন্তু স্টারনাম আছে, পিঞ্জর পাজর পরশুকা আছে, আর পেছনে ওই যে থোরাসিক কশেরুকা আছে। ওকে, আর বক্ষ অস্থি চক্র মানে হচ্ছে এই যে দুইটা ক্লাভিকল, এবং এই দুইটা ক্লাভিকল কিন্তু এই যে পেছনে স্ক্যাপুলার সাথে যুক্ত। তাহলে এই যে এখান থেকে যদি আমি শুরু করি, ক্লাভিকল, স্ক্যাপুলা, পেছন দিক দিয়ে স্ক্যাপুলা, দেন ক্লাভিকল, এই যে চক্র, এটার নামই কিন্তু বক্ষ অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্রে 2 জোড়া হাড়, 1 জোড়া ক্লাভিকল আর 1 জোড়া হচ্ছে স্ক্যাপুলা, এবং এই স্ক্যাপুলার বাংলা নাম হচ্ছে অংশফলক। জেনে রাখা ভালো, মানুষের যে স্টারনাম এর বাংলা হচ্ছে বক্ষফলক, আর স্ক্যাপুলার বাংলা নাম হচ্ছে অংশফলক। তাহলে কোনটি বক্ষ অস্থি চক্রের অংশ? সঠিক উত্তর হবে অংশফলক। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি আমাদের 5 নাম্বার প্রশ্ন, মানুষের হাতে অস্থির সংখ্যা কতটি? তাহলে প্রথমে আসি, হাত কোনটা? আমার এই পুরোটা হচ্ছে বাহু, পুরোটা হচ্ছে বাহু। এর মধ্যে এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু, এটা হচ্ছে নিম্ন বাহু যেহেতু নিচে, আর এই যে যতটুকু অংশ আমি একটু ভাঁজ করলাম এটুকু হচ্ছে হাত। এবং এই হাতে কয়টি অস্থি আছে? প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে মানুষের এই পুরো বাহুতে আছে 30টি অস্থি। এর মধ্যে ঊর্ধ্ব বাহুর অস্থিটাকে বলে হিউমেরাস, আর নিম্ন বাহুতে আছে রেডিয়াস আলনা। ওকে, তাহলে 1 আর রেডিয়াস আলনা 2, 2 আর 1 3 যদি আমি বাদ দিই, তাহলে 30 থেকে 3 বাদ দিলে থাকে কত? 27। তাহলে মানুষের এক হাতে আছে 27টি অস্থি, কিন্তু এখানে বলা নেই যে মানুষের এক হাত, এক কথাটা বলা নেই, বলা আছে মানুষের হাতে। তাহলে মানুষের কয়টা হাত? 2টা। তাহলে 27 এবং 27 মিলে কত হচ্ছে? 54 হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 54 বা 54টি অস্থি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আসি 6 নাম্বার প্রশ্ন, বক্ষ পিঞ্জরের অস্থির সংখ্যা কত? তো একটু আগে আমি ক্লিয়ার করেছি বক্ষ অস্থি চক্র কোনটা আর বক্ষ পিঞ্জর কোনটা। তাই বক্ষ পিঞ্জরে একটা স্টারনাম আছে, 12 জোড়া পরশুকা আছে। তাহলে 12 জোড়া মানে 24, আর 1 কত? 25। সঠিক উত্তর কত? 25টি, কিন্তু অপশনে 25 নেই। তো তোমাদের কঙ্কালতন্ত্রের ছকে দেখবা বক্ষ পিঞ্জরের অস্থি কিন্তু 25 দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি বক্ষ পিঞ্জরের অস্থি 37টি। কারণ দেখো, পিঞ্জর মানে তো খাঁচা, তো খাঁচার তো ফাঁকা থাকা যাবে না, তাই না? তাহলে এই যে 25টা টোটাল আমরা স্টারনাম পেলাম, আর 12 জোড়া পরশুকা পেলাম। এখন এই 12 জোড়া পরশুকা পেছনের দিক দিয়ে কি 12টি কশেরুকার সাথে যুক্ত থাকে। তাহলে এই 25 আর 12 কত? 37, কারণ এই কশেরুকা ছাড়া তো আর পিঞ্জর হচ্ছে না। হ্যাঁ, তো তোমরা দেখবা বক্ষ পিঞ্জর আজমল স্যারের বইয়ে যেখানে আলোচনা করা আছে, সেখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে বক্ষ পিঞ্জর একটি স্টারনাম, 12 জোড়া পরশুকা এবং 12টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত। তাহলে টোটাল যোগ করলে কিন্তু 37 হয়। তবে যদি 25ও আনসার থাকে, তোমরা 25ই দিবা, কারণ ছকের মধ্যে ওটা আছে এবং টিচাররা কিন্তু ওখান থেকে প্রশ্নটা করবে। ওকে, এবার আসি নাম্বার 7, আলজিব্বার তরুণাস্থি কোন রঙের তন্তু দ্বারা গঠিত?
খেয়াল করো, তরুণাস্থি 4 ধরনের। একটা শ্বেত তন্তুময়, অর্থাৎ যে তরুণাস্থির তন্তুটা শ্বেত বর্ণের সাদা। একটা হচ্ছে পীত তন্তুময়, পীত অর্থাৎ হলুদ রঙের। এছাড়া যেটা স্বচ্ছ তরুণাস্থি তার রং কিন্তু একটু নীলাভ। তো এখন ঘটনা হচ্ছে আলজিব্বার যে তরুণাস্থি তার রং কি? তো এখানে যে কথাটা বলি, অনেকেই পীত উত্তর করেছো, উত্তর করাটাই স্বাভাবিক। কারণ আগের যে আজমল স্যারের বই, আগের এডিশনের নিউ কালারফুল বইটার কথা বলছি না, সেখানে কিন্তু পীততন্তুময়ের এক্সাম্পল দেওয়া আছে। কি দেওয়া আছে? আলজিব্বা। কিন্তু আলজিব্বা আমি হা করলে যেটা দেখতে পাই, হা করলে এই যে মাংসপিণ্ড, এটা কিন্তু তরুণাস্থি না। ওকে, অ্যাকচুয়ালি এটা হবে উপজিব্বা, যার অপর নাম হচ্ছে এপিগ্লটিস। তাহলে আলজিব্বা তরুণাস্থি না, তাহলে এখানে আনসার হবে একটিও না, কারণ এটা তরুণাস্থি না। বুঝতে পেরেছো? ওকে, এবার আসি 8 নাম্বার, মাসেল কি করে? আমরা সবাই জানি যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এখন টানা আর ধাক্কার ইংরেজি জানলেই হচ্ছে, পুল মানে টানা আর পুশ করে না, পুশ করা মানে কি? ধাক্কা দাও, তো বা ঠেলো। তাহলে পেশি টানে, অর্থাৎ মাসেল পুল বাট নট পুশ। ওকে, বি হচ্ছে সঠিক উত্তর। এবার আসি নাম্বার 9, বিউটি বোন যুক্ত থাকে কোনটির সাথে? ওকে, আমরা জানি আমাদের এই যে ক্লাভিকল, ছেলেদের শার্টের কলার যুক্ত থাকে, কলার বোন বলে। মেয়েদের বেলায় এটা একটা ডিটারমিনার, যে মেয়ের যত এটা স্পষ্ট সে তত সুন্দরী। অ্যাকচুয়ালি স্লিম মেয়েদের এটা স্পষ্ট থাকে। তো এই হচ্ছে মেয়েদের বেলায় বিউটি বোন, যার অপর নাম হচ্ছে ক্লাভিকল। তো এই ক্লাভিকল যুক্ত থাকে কোনটির সাথে? তো ক্লাভিকলটা একটা আড়াআড়ি অস্থি, এটা একটা ব্যতিক্রম লম্বা অস্থি। মানবদেহের যতগুলো লম্বা অস্থি আছে দেখবা সবগুলোই কিন্তু লম্বালম্বিই থাকে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বরাবর, ভার্টিক্যাল যেটাকে আমরা বলি। কিন্তু এটাই একমাত্র লম্বা অস্থি যেটা আড়াআড়ি থাকে। এবং আড়াআড়ি থাকে, তোমরা, আমি যদি এটা একটু খুলেই দেখাই, এই যে এই ক্লাভিকলটা দেখো, এর একটা প্রান্ত কিন্তু এসে এখানে শেষ, এবং আমার এই অস্থিটার নাম স্টারনাম। তাহলে এর দুইটা প্রান্তের মধ্যে একটা প্রান্ত কিন্তু স্টারনামের সাথে যুক্ত, সেটাকে আমরা বলি স্টারনাল প্রান্ত। ওকে, আর একটা প্রান্ত যুক্ত হচ্ছে মানুষের যে স্ক্যাপুলা, ওই যে অংশফলক বললাম, ওই স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত। তো এ কারণে ওই প্রান্তটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। তাহলে ক্লাভিকলের দুটো প্রান্ত, একটা হচ্ছে স্টার্নাল প্রান্ত আর একটা হলো অ্যাক্রোমিয়াল প্রান্ত। আর অ্যাক্রোমিয়াল প্রান্ত বলার কারণ কি? কারণ এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত থাকে। আর অ্যাক্রোমিয়াল প্রসেস কার অংশ? স্ক্যাপুলার। তাহলে বিউটি বোন যুক্ত থাকে কোনটির সাথে? সঠিক উত্তর হবে স্ক্যাপুলা। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া স্টারনামের দেহ হবে না কেন? কারণ স্টারনাম যদি বলতো তাহলে ঠিক ছিল। মানে স্টারনামের আবার 3টা পার্ট, প্রথমটা হচ্ছে ম্যানোব্রিয়াম, তারপরেরটা দেহ, তারপরেরটা কিন্তু জিফয়েড প্রসেস। তো ক্লাভিকল কিন্তু স্টারনামের প্রথমে, অর্থাৎ ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত, দেহের সাথে তো না। যেহেতু আলাদা করে স্টারনামের দেহ কথাটাকে এখানে মেনশন করা হয়েছে, তাই ওটা আনসার হবে না। আশা করি ক্লিয়ার তোমরা। 10 নাম্বার, ডানে তাকাও, তাকালাম, এবং বলা হয়েছে কোন অস্থিসন্ধি ব্যবহার হলো। আচ্ছা, অস্থিসন্ধি তোমরা জানো 3 ধরনের, একটা হচ্ছে অনর বা অচল, একটা সচল, আর একটা হচ্ছে আংশিক সচল। তো সচল যে অস্থিসন্ধি তাকে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি বলি, ক্লাস 9-10এও পড়ে আসছি। মনে রাখার জন্য আমরা স বলতাম, সতে সচল, সতে সাইনোভিয়াল। তো এই সাইনোভিয়াল যে অস্থিসন্ধি, এই অস্থিসন্ধির আবার প্রকারভেদ আছে। এর মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে পিভট, যার অপর নাম হচ্ছে কিলক। আমি যদি একটু লিখে দিই, সেটা হচ্ছে পিভট, যার অপর নাম হচ্ছে কিলক। ওকে, তো এই পিভট অস্থিসন্ধিটা কার কার মধ্যে এই অস্থিসন্ধি? সেটা হচ্ছে, দেখো মানুষের এটা তো করটির পর তো মেরুদণ্ড শুরু হলো। আর মানুষের মেরুদণ্ড টোটাল 33টি কশেরুকার মধ্যে নিয়ে গঠিত, পরে ফিউজ হয়ে সংখ্যা কমে 26টা হয়। তো প্রথম যে কশেরুকা তার নাম অ্যাটলাস, এবং ঠিক তার পরেরটাই হচ্ছে অ্যাক্সিস, এবং এই অ্যাটলাস আর অ্যাক্সিস মিলে যে জয়েন্ট ফর্ম করে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে পিভট বা কিলক। তো এই পিভট জয়েন্টটার কারণেই কিন্তু আমরা ঘাড়টা ঘোরাতে পারছি।
তো এখানে বাকি যে অপশন আছে যেমন সূচার, সূচার হচ্ছে মানুষের যে করটির অস্থিগুলো, ধরো এটা হচ্ছে ফ্রন্টাল হাড়, এটা হচ্ছে প্যারাইটাল। এই ফ্রন্টাল আর প্যারাইটাল সূচের মতো এরকম দুটার কিনারায় খাঁজ থাকে, এরা একটার সাথে আরেকটা এভাবে যুক্ত হয় এবং এটা কিন্তু অনর। তো যেটা সূচার অস্থি সন্ধি, এটা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস বা অচল অস্থি সন্ধির একটা প্রকারভেদ, যেটা মানুষের করটিকায় দেখা যায়। তো এখানে বাকি যে কথাগুলো আছে করটিও অ্যাটলাস, তো করটিও অ্যাটলাস এগুলো আনসার না, আনসার হচ্ছে কিলক, যার অপর নাম পিভট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু একবার এসেছিল। ওকে, এবার আসি নাম্বার 11। সুষুম্না কাণ্ড কোন অস্থির ছিদ্রপথে বেরিয়ে আসে? আমরা জানি যে মানুষের এই করটিকার মধ্যে আছে মস্তিষ্ক, আর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে সুষুম্না কাণ্ড। তো যেহেতু মস্তিষ্কটা একটা হাড্ডি দিয়ে আবৃত, তাহলে হাড্ডির মধ্যে অবশ্যই ছিদ্র আছে, যে ছিদ্র দিয়েই সুষুম্না কাণ্ড বেরিয়ে আসবে। এখন খেয়াল করো, সুষুম্না কাণ্ড তো পেছন দিক দিয়ে বেরিয়ে আসে, তাহলে মানুষের পেছনের মস্তিষ্কের পেছনের যে হাড় সেখানেই ওই ছিদ্রটা থাকবে। তো মানুষের পেছনের এই হাড়টা, যেটা এই হাড়, এটার নাম হচ্ছে অক্সিপিটাল। কি নাম? অক্সিপিটাল। এবং এই অক্সিপিটাল হাড়ে একটা ছিদ্র আছে, বড় ছিদ্র, ম্যাগনা মানে বড়, তাই ছিদ্রটার নাম ফোরামেন ম্যাগনাম। মনে রাখো, ফোরামেন মানেই ছিদ্র, ফোরামেন মানে কি? ছিদ্র। তো ছিদ্রটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, কিন্তু প্রশ্নে বলা নাই যে কোন ছিদ্র দিয়ে বেরিয়ে আসে, বলা আছে কোন অস্থির ছিদ্রপথে। তাহলে এই ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রটা থাকে অক্সিপিটাল অস্থিতে। তাহলে সঠিক আনসার হচ্ছে অক্সিপিটাল অস্থি। 12 নম্বর, কোনটি করটির জোড়স্থি? খেয়াল করো, করটি বলেছে, তার মানে এই টোটাল করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি, মানে পুরো এই স্কাল যেটা, এর মধ্যে কোনটা জোড়স্থি? তো আনসার হচ্ছে ম্যাক্সিলা, কারণ মানুষের নাকের এপাশে এটা একটা ম্যাক্সিলা, এপাশে এটা একটা ম্যাক্সিলা, এবং ম্যাক্সিলা হচ্ছে জোড়স্থি, বুঝতেই পারছো। কিন্তু বাকিগুলো ফ্রন্টাল, সামনে একটাই, ভোমার নাকের এটা তুললেই দেখা যাবে। তো এগুলো হচ্ছে বেজোড় অস্থি। তো জোড় বেজোড় কোনগুলো, এগুলো আশা করি পারো, ছন্দ দিয়ে মনে রাখো তোমরা অনেকেই। তো হয়ে গেল। এবার আসো 13 নাম্বার যে প্রশ্ন, সকল অস্থির একক হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। কথাটা একদম ভুল, বিকজ অস্থি দুই ধরনের, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তো যেটা নিরেট অস্থি, এই নিরেট অস্থির এককই হচ্ছে মূলত হ্যাবার্সিয়ান তন্ত্র, যার অপর নাম অস্টিয়ন। বাট যেটা স্পঞ্জি অস্থি, ওর একক কিন্তু ট্রাবেকুলা, তাই ওকে ট্রাবেকুলার বোন বলা হয়। তাহলে সকল অস্থির একক হ্যাবার্সিয়ান তন্ত্র, কথাটা কিন্তু ভুল। তাহলে পরীক্ষা যদি কখনো আসে হ্যাবার্সিয়ান তন্ত্র কি, তাহলে নিরেট অস্থির গঠন ও কাজের এককে হ্যাবার্সিয়ান তন্ত্র বলে। নিরেট কথাটা অবশ্যই কি যুক্ত করতে হবে। ওকে, নাম্বার 14, মাথার খুলিতে নিরেট অস্থি থাকে, কথাটা সত্য না মিথ্যা? ডেফিনেটলি সত্য কথা। তো অনেকে এটা কেন ভুল করে জানো, অস্থির যে ক্লাসিফিকেশন নিরেট এবং স্পঞ্জি, তো সেখানে স্পঞ্জি অস্থির এক্সাম্পলে লেখা ছিল যে মাথার খুলিতে স্পঞ্জি অস্থি থাকে। তো ভাই, ওখানে কিন্তু বলা নাই যে মাথার খুলিতে নিরেট অস্থি থাকে না, ওখানে বলেছে যে মাথার খুলিতে স্পঞ্জি অস্থি থাকে, বলে নাই যে শুধু স্পঞ্জি অস্থি থাকে। যেমন আমি এই বাসায় থাকি, এই বাসায় আমার বাবা মা আরও অনেকেই আছে, তো এখন বলা হলো এই বাসায় ফাহাদ থাকে, তার মানে এই বাসায় ফাহাদের কি বাবা মা নেই? সেটা তো বলা হয়নি। তো ঘটনা হচ্ছে মানুষের করটি, যেটা ধরো এটা মাথার খুলি, এই করটি চিত্র তোমরা দেখো, এর এই দুই সাইড এটা হচ্ছে কিন্তু নিরেট, আর মাঝখানের এইটুকু কিন্তু স্পঞ্জি। তার যেহেতু স্পঞ্জি অস্থি মাথার খুলিতে পাওয়া যায়, তাই বলা হয়েছে মাথার খুলিতে স্পঞ্জি অস্থি থাকে, কিন্তু মাথার খুলিতে ডেফিনেটলি নিরেটও থাকে। যেমন লম্বা লম্বা হাড়ে, নিরেটের বেলায় কি বলা আছে, লম্বা লম্বা হাড়ে নিরেট অস্থি থাকে, কিন্তু লম্বা অস্থির মাথায় কিন্তু আবার স্পঞ্জি অস্থি থাকে। হ্যাঁ, তাহলে এই কথাগুলো কিন্তু বইয়ে একটু অসম্পূর্ণ, তো একটু খেয়াল রাখতে হবে, তাই আমি প্রশ্নটা দিয়েছি আর কি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, 15 নাম্বার, একটু বড় প্রশ্ন। লকডাউনে সমসাময়িক একটা প্রশ্ন আর কি। লকডাউনে চুপি চুপি তুমি প্রাইভেট কার নিজে ড্রাইভ করে ঢাকা যাচ্ছিলে, হঠাৎ পুলিশ সিনেমা যেমন হয় এসে ব্রেক কষলো এবং তুমিও দ্রুত ব্রেক কষলা, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কোন দুর্ঘটনা তোমার ঘটতে পারত? সঠিক আনসার হচ্ছে মচকানো। এখন অনেকেই যেটা ভাবে যে মচকানো মানেই তো ভাই পা মচকানো, আমি ব্রেক
কষলাম আমার পা কেমন, আসলে মচকানো অনেক কিছুই মচকাতে পারে। তো তোমাদের বইয়েই কিন্তু লেখা আছে যে ড্রাইভারদের মচকানোর সম্ভাবনা বেশি থাকে ঘাড়, কারণ এই যে সে দ্রুত ব্রেক করছে, এই ব্রেক করার ফলে ধরো সে বেল্ট পরে তো কোমরটা বেঁধে রাখছে, কিন্তু তার মাথাটা ঝাঁকনি পেয়ে সামনে একটা দ্রুত কি ঝাঁকনির কারণে তার ঘাড়টা কি মচকে যেতে পারতো। তাহলে এখানে যেহেতু দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ঘটলে বেশি সম্ভাবনা ছিল কার, মচকানোর। এছাড়া অনেক কিছুই হতে পারতো, কিন্তু বইয়ের আঙ্গিকে তার আনসার হবে কি, মচকানো, কারণ বইয়ের একটা লাইন আছে ড্রাইভারদের ঘাড় মচকানোর সম্ভাবনা বেশি। আবার বলা আছে যে কি বলে, ফুটবল বা টেবিল টেনিস যারা খেলে, লন টেনিস যারা খেলে, তো তাদের কবজি মচকানোর সম্ভাবনা বেশি। তো আমার কথা হচ্ছে, ওই টেনিস খেলতে কি দৌড়াতে হয় না, তার কি পা মচকাতে পারে না, পারে, সম্ভাবনা বেশি। যেমন ফুটবল খেলোয়াড়দের যদি বলে কোনটি মচকানোর সম্ভাবনা বেশি, তখন আবার গোড়ালি দিতে হবে। তো যাই হোক, আমাদের সর্বশেষ প্রশ্ন, 16 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে মানুষের করটি কত ধরনের অস্থি নিয়ে গঠিত? তো ভাই খেয়াল করো, করটির অস্থি প্রথমে যে ঝামেলাটা হয় 29 আর একটা হচ্ছে 22 নিয়ে, কিন্তু আমি বলে রাখি 29টি 22টি, কিন্তু এখানে বলা আছে কত ধরনের। এই টি আর ধরন কিন্তু ডিফারেন্ট ভাই, বুঝতে পারছো? যেমন আমার কান কয়টি, 2টি, কিন্তু আমার কান কয় ধরনের, এক ধরনের কান, একই ধরন, টাইপ তো একই, কিন্তু সংখ্যা কয়টা, 2টা। তো মানুষের করটির যে 2টা ভাগ, একটা হচ্ছে করটিকা, এই করটিকা কিন্তু 6 ধরনের 8টি অস্থি নিয়ে গঠিত। আর যেটা মুখমণ্ডলীয় অস্থিগুলো, এই মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে, এটা 8 ধরনের 14টি অস্থি নিয়ে গঠিত। তাহলে 8 আর 6 কত হয়, 14। তাহলে সঠিক উত্তর হচ্ছে মানুষের করটি, কারণ এই 2টা মিলেই হচ্ছে করটি। তাহলে মানুষের করটি 14 ধরনের অস্থি নিয়ে গঠিত। আলাদা করে যদি বলে করটিকা কয় ধরনের, 6, মুখমণ্ডলীয় অস্থি কয় ধরনের অস্থি নিয়ে গঠিত, 8, কয়টি বললে তখন 14 আর সেটা 22 হবে। তবে 22 আর 29 দুটা থাকলে 29 সঠিক উত্তর। ওকে, কেন এ নিয়ে পরে আমরা ব্যাখ্যা করব। অনেক সময় হয়ে গেল, ধন্যবাদ সবাইকে। নেক্সট এক্সাম আবার শুক্রবার হবে, ওটার জন্য প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।